সেই 8-এর দশক থেকে পাহাড় বারবার অশান্ত হয়েছে। সুভাষ গিসিংয়ের সময় পেরিয়ে, ডিজিএইচসির সময় পেরিয়ে অবশেষে 2008 সাল থেকে প্রবলভাবে বিমল গুরুংদের উত্থান এবং তারপর তিস্তা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। পাহাড় বারংবার অশান্ত হয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 2 মাসের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে, যাতে স্বশাসিত সংগঠন হিসেবে জিটিএ স্বীকৃতি পেয়েছে, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তার উপস্থিতিতে কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরও একাধিকবার আমরা পাহাড়কে অশান্ত হতে দেখেছি। আমরা দেখেছি পাহাড়ের রাজনীতির হ্রাস, পাহাড়ের প্রশাসনের হ্রাস, তার হাত বদল হতেও। বিমল গুরুং, বিনয় তামাং, কখনো বিনয় তামাং তিনি তার সঙ্গে বিমল গুরুংয়ের দূরত্ব তৈরি হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের কাছাকাছি এসেছেন। আবার বিমল গুরুং, যিনি 2017 যখন পাহাড় অশান্ত, অমিতাভ মালিকের নৃশংস হত্যার পর যখন বেশ কয়েক বছর বিমল গুরুং তিনি অন্তরালে, সেই রকম সময় দাঁড়িয়ে আমরা হঠাৎই দেখেছিলাম 2020 ঠিক পুজোর মুখে বিমল গুরুং তিনি কলকাতায় আত্মপ্রকাশ করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি তার আস্থা ব্যক্ত করেন। বারবারই দেখা গেছে যে বিজেপি তারা নির্বাচনের মুখে দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চা, যদিও গোর্খা জনমুক্তি মোর্চাও একাধিক শিবিরে বিভক্ত, তার নেতৃত্ব, তারও হাত বদল হয়েছে, সেই গোর্খা জনমুক্তি মোর্চাকে কাছে টানার চেষ্টা করেছে। 2009 সালে এখান থেকেই এই ভাবাবেগকে কাজে লাগিয়ে গোর্খাল্যান্ডের দাবি, তাতে ইন্ধন দিয়ে বিজেপি তাদের সাংসদ পেয়েছিল। রাজু বিস্তা তিনি এখনও বিজেপির সমর্থনে তিনি বিজেপি সাংসদ, গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গত কয়েক বছরে আমরা দেখছি যে পাহাড়ে মোটামুটিভাবে স্থিতাবস্থা। তৃণমূল কংগ্রেস তারাও পাহাড়ে মোটামুটিভাবে তাদের যে পায়ের তলার জমি সেটা কিছুটা হলেও তৈরি করতে পেরেছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা হঠাৎই দেখলাম যে গতকাল যে খবর সামনে এলো, কেন্দ্রীয় সরকার ইন্টারলোকিউটর অর্থাৎ মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। রিটায়ার্ড আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে, তিনি গোর্খাদের নানান ইস্যু সম্পর্কে খোঁজখবর নেবেন, তথ্য তালাশ করবেন এবং তিনি কি করবেন, তিনি গোর্খা সম্প্রদায়ের মানুষের যে সমস্ত চাওয়া পাওয়া, তার যে রাজনৈতিক সমাধান, সেই সমাধানের বিষয়েও তিনি আলোচনা করবেন। আর এরপরই আমরা দেখলাম আজকে খোদ মুখ্যমন্ত্রী তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে, যেখানে তিনি বলছেন যে যখন কেন্দ্র, রাজ্য এবং সেই সময়ের গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি, যার মাধ্যমে জিটিএর অস্তিত্ব, সেই জিটিএর অস্তিত্ব বজায় রয়েছে, সেখানে রাজ্যকে পুরোপুরি অন্ধকারে রেখে কিভাবে কেন্দ্র একজন ইন্টারলোকিউটর নিয়োগ করে, এবং সেটাও এমন একটা সময়ে যখন পাহাড় শান্ত রয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই নিয়োগকে প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে যে তাহলে কি ভোট এলেই বিজেপির এই গোর্খাল্যান্ড ইস্যুর কথা মনে পড়ে? এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে এবং আইনজীবী সৌম্যজিৎ রাহা। আমি প্রথমে আসি প্রীতমের কাছে। প্রীতম, হঠাৎ করে এখন আবার এই ইন্টারলোকিউটর নিয়োগ, এবং সেটাও মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন যে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কি প্রয়োজন ছিল? ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার কখন কিভাবে কি করবে বা নরেন্দ্র মোদী কখন কি করবে সেটা ওনাদের ব্যাপার, এবং না ওনাদের ব্যাপার না, এটা ত্রিপাক্ষিক চুক্তি আছে একটা, বলতে দাও তাই। এবং যা করেছে নিশ্চয়ই 100% সংবিধান মেনে করেছে। সংবিধান মেনে যদি না করেন তাহলে ওনার কাছে কোর্টের রাস্তা খোলা আছে, উনি সব জায়গায় যেতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে 100% সংবিধান মেনেই করছে। এবং দেখুন, এই প্রথম একটা ইন্টারলোকিউটর, প্রথম একজনকে অ্যাপয়েন্ট করা হলো কোনো রকম কোনো রক্তপাতহীন, কোনো রকম কোনো গণ্ডগোল ছাড়া।
তো এটা তো আমাদের কাছে সবার কাছে বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবার কাছে সাফল্য যে একজন মধ্যস্থকারী অ্যাপয়েন্ট হয়েছে গভর্নমেন্টের থেকে, যেখানে কোনোরকম কোনো গণ্ডগোল ছাড়া একজন অ্যাপয়েন্ট হয়েছে। তিনি যখন কথা বলবেন তখন স্টেট, রাজ্য সব সাথে কথা বলে প্রত্যেকটা যারা এই সাথে থাকবে সমন্বয়কারী, তাদের সাথে সবার সাথে কথা বলবেন। প্রীতম এটা নিয়ে এত ওয়েন আউট কেন আমি 2008 সাল থেকে পাহাড়ের যে রাজনীতি সেটা কভার করছি। বিভিন্ন সময় যখন পাহাড় অশান্ত হয়েছে তখন পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমি কভার করেছি, এবং তার যে রাজনীতির, পাহাড়ের রাজনীতির যে গতি প্রকৃতি, তার প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা বাঁক খুব কাছ থেকে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে গোর্খাল্যান্ডের দাবি সেটা কখনো প্রকটভাবে ওঠে, কখনো সেটা প্রচ্ছন্নভাবে গোর্খা সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশ তাদের মনের মধ্যে থাকে। বিভিন্ন সময় আমরা কখনো তার প্রতিফলন দেখি, কখনো তার প্রতিফলন দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে পাহাড়ে শান্তি যদি আমরা সবাই চাই, তাহলে যখন এই স্থিতাবস্থা চলছে, গত কয়েক বছরে আমরা প্রবলভাবে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে পথে নামতে দেখিনি কাউকে। না, আপনার হয়তো এর আগেও অনেকগুলো আছে, আপনি হয়তো মিস করেছেন। এর আগে আপনি দেখেছেন হয়তো যে বিমল গুরুং বারবার আমরা দেখেছি গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন নেতা, মন্ত্রী, অফিসারদের সাথে বসে মিটিং করতে, রাজু বিস্তারের সাথে ছিলেন, আমরা দেখেছি। প্রিয়ম, তুমি একটা কথা বলে দিতে পারি যে পাহাড়ের রাজনীতির একটা ফ্রেম, একটা মুহূর্ত আমি মিস করিনি। হ্যাঁ, এটা একদম এটা লিখে রাখো। আমি তোমাকে ডেট এন্ড ছবি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এই 2 বছরের মধ্যে অনেকবার কি মিটিং করেছি আমি জানি, প্রত্যেকটা আমি জানি, এবং মিটিং হওয়ার আগে থেকে জানি। এবং তোমাকে বলছি যে এই ধরো আজকে যেভাবে আমরা আসামের কোকরাঝাড় প্রবলেম সলভ করেছি, আসামের কার্বি আংলং প্রবলেম সলভ করেছি, আসামের ডিমা হাসাও প্রবলেম সলভ করেছি, ওখানে যে মানুষের প্রত্যাশা, ওখানের মানুষের প্রত্যাশা বলতে তোমরা যেটা বলছো সেটা গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের দাবি। তাহলে কি তোমরা পৃথক রাজ্যের দাবি সেটাতে হাওয়া দিচ্ছ? সেটা তো তুমি বলছো ওখানে পৃথক রাজ্য হবে, নিজে না ওখানকার ডেভেলপমেন্টের জন্য বসে কথা হবে, যখন ডায়লগ শুরু হবে তখন তো বুঝতে পারবো। নিয়ে কেন হলো রাজ্যকে রূপে নিয়ে ইন্টারলোকিউটর আমি ধরে নিলাম যে তোমরা একদম একটা খুব সদর্থক একটা উদ্দেশ্য নিয়ে ইন্টারলোকিউটর নিয়োগ করেছো। কেন রাজ্যকে অন্ধকারে রেখে? রাজ্য তো রাখার কি আছে? আরে তো একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট তো অন্ধকারে রেখে গেল, পাবলিক ডোমেনে আছে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কোনো আলোচনা হয়েছে তার? আলোচনা করে করবেন না সেটা সংবিধান মেনে হয়েছে কিনা হয়নি সেটা তো আমি তোমাকে বলছি। যদি না হয় তোমার কাছে কোর্টের রাস্তা খোলা আছে। 100% সংবিধান মেনেই হয়েছে দেখে উনি কোর্টে না গিয়ে উনি রিকোয়েস্ট করতে পারেন, এর থেকে বেশি করতে পারে না। আর তুমি বলছি আজকে চারিদিকে যা অবস্থা, আজকে যে দার্জিলিং যেই জায়গায় আছে, তুমি আমরা যে আশেপাশের যে দেশগুলোকে দেখতে পাচ্ছি যে ওখানে কীভাবে বৈদেশিক হস্তক্ষেপে ওখানে ডেমোক্রেসির কী অবস্থা, সেই জন্যই ওখানে একজন পঙ্কজ কুমার সিং যিনি ডেপুটি এনএসএ ছিলেন, সেরকম একটা এবেল একজন লোককে আজকে ইন্টারলোকিউটরকে দিয়েছেন, এবং কোনোরকম কোনো রক্তপাতহীন ছাড়া সব ওখানকার মানুষ মেনে নিয়েছে। নাহলে এতক্ষণে দেখতে ওখানে প্রবলেম শুরু হতো, কিন্তু এখন মমতা ব্যানার্জি ওখানে আবার গন্ডগোল বাঁধানোর জন্য এই সমস্ত শুরু করছে। প্রথম কথা হচ্ছে রক্তপাতহীন কথাটার প্রচ্ছন্নে কি রক্তপাত করাবার উদ্দেশ্যে কি ওনাকে এখানে আনা হয়েছে? তার কারণ হচ্ছে কারোর তো দাবি ছিল না। আজকে যদি আমি জিটিএ দেখি বা পশ্চিমবঙ্গ সরকার দেখি বা কেন্দ্র সরকার, এদের সলা পরামর্শেতে ওখানে একটা অটোনোমাস কাউন্সিল চলছে। সেই কাউন্সিলের ম্যান্ডেটে কি এটা ছিল কখনো? বা কোনো ওখানকার কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারোর দাবি উঠেছে কি? ওঠেনি। তো এই অযাচিতভাবে দাবি করার কয়েকটা দিক আছে। মজার দিক হচ্ছে একটা তো চূড়ান্ত আনডেমোক্রেটিক, আজকে যে কনস্টিটিউশনালে যে আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেটাকে একদম পুরো তাচ্ছিল্য একটা তাকে টিটকিরি মারার সমান। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই কদিন আগে আমরা বিহারে যে এনআরসি বা প্রচ্ছন্নভাবে যে এসআইআর বলে যেটাকে চালানো হচ্ছে, সেখানে 315 জন ফরেনার আইডেন্টিফাইড হয়েছে। এই যে এত বিজেপির চাইছে না রোহিঙ্গা, তার মধ্যে 315 জন। আমি ওটা নিয়েই বলছি। এই 315 জন ফরেনারের মধ্যে তথাকথিত যাদেরকে রোহিঙ্গা চালাবেন তার মধ্যে সেই মুসলমানের সংখ্যা হচ্ছে 78, এবং বাকি যে 237 জন সেটা নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছে। বলে দিই, নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছেন হিন্দুস ফ্রম নেপাল বলে। এটা হচ্ছে বিহারের
SIR, যেটা নিয়ে ওরা ঢাক পেটেছে, রোহিঙ্গা খুঁজতে গিয়ে অন্য কিছু খুঁজে পেয়েছে। আমি বলে দিচ্ছি কত কিছু দিক আছে, কত কি দিক আছে। এক সেকেন্ড প্রীতম, এক সেকেন্ড বলতে দিতে হবে না। আমি প্রীতম যেটা বলছি আমি ধরে নিলাম যে ডেফিনেটলি আমরা সাম্প্রতিক অতীতে বাংলাদেশ থেকে শুরু করে নেপাল যে ধরনের ঘটনা প্রবাহ দেখেছি, সেখানে আমাদের সীমান্তবর্তী এবং স্ট্র্যাটেজিক্যালি ভেরি ক্রুশিয়াল যে অংশগুলো, সেখানে যদি এরকম একজন এরকম প্রোফাইলের রিটায়ার্ড IPS পঙ্কজ কুমার সিং, যেটা রাইটলি প্রীতম বলল, তাকে যদি নিয়োগ করা হয় যাতে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ওভারঅল একটা নজর থাকে, বাকিবহাল তিনি থাকেন না, মানে কি গভর্নর সেই কাজটা করতে পারছেন না? বা সেন্ট্রালের যা যা মেকানিজম আছে তারা কি ব্যর্থ? যেরকম গুজরাটের সরকারটা সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা এই কদিন আগে জানলাম, ওই জন্যে সবকটা মন্ত্রীকে তারা চেঞ্জ করে দিলেন। তাতে মাধ্যমে আমরা জানতে পারলাম যে তারা সব ব্যর্থ ছিলেন। তো তার মানে এখানে কি আমাদের রাজ্যপালকে, বাকি সেন্ট্রাল মেকানিজমকে যা যা পরিকাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সাংবিধানিক প্রক্রিয়াতে এতদিন ছিল, সেগুলো সব ব্যর্থ হয়েছে, এরা বলতে চাইছে। এবং এমন একটা কিছু গুপ্ত ইন্টেলিজেন্স আছে যে বাংলাদেশে যারা নাক গলিয়েছে, নেপালে যারা বৈদেশিক রাষ্ট্র নাক গলিয়েছে, তারা এখানেও নাক গলাতে পারে। তো এটা তো সম্পূর্ণ কেন্দ্রের ব্যর্থতা। আর তারা যদি এতই ব্যর্থ, রাজ্যের ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর নেই কেন? রাজ্য সরকারের কেন অফিশিয়ালি কোনো ইনফরমেশন নেই যে পশ্চিম বাংলাতে বৈদেশিক? উনি দেখছেন না নেপালে কি হচ্ছে, উনি দেখতে গেছিলেন, দেখতে গেছিলেন, কে দেখছে? তো সেই জন্য নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না, অমিত শাহ ব্যর্থ, নরেন্দ্র মোদী ব্যর্থ, এটা বলতে বলতে দেশের বিরোধিতা করে ফেলে। এই হচ্ছে তার প্রমাণ। আরে ব্যর্থ বলতে তোমাদের নরেন্দ্র মোদী স্বপ্নে মননে সবসময় দেশ বিরোধিতা করে। কে বলছে? আরে বাবা তোমরা ভারতী মানুষ, এটা হচ্ছে প্রবলেম। এই জন্য গণপত্রিকায় বলতে চাইছে এক সেকেন্ড, আমি প্রীতম প্লিজ প্রীতম এক সেকেন্ড প্রীতম কৃষাণু দুজনকে আমি বিরত করব। আমি চন্দনদার কাছে যাব যে চন্দনদা 2011-এ পরিবর্তন পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথম 2-3টে মুভ ছিল, তার মধ্যে একটি ছিল সিঙ্গুরে জমি ফেরানোর ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া, নাম্বার 1, এবং তার পরবর্তীটাই ছিল GTA ট্রাইপার্টাইট ট্রিটি স্বাক্ষর হওয়া। এবং আমার মনে আছে আমি সেখানে উপস্থিত ছিলাম পিন্টেল ভিলেজে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী P. চিদম্বরমের সামনে সেখানে এই ত্রিপাক্ষিক চুক্তি সেটা স্বাক্ষরিত হয়। আজকে দাঁড়িয়ে যখন ইন্টারলোকিউটর নিয়োগ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন যে রাজ্যকে অন্ধকারে রেখে ইন্টারলোকিউটর নিয়োগ। দেখো মতিয়া, এখানে কোনো সন্দেহ নেই আজকে এই ইন্টারলোকিউটরকে নিয়োগ করার মধ্যে একেবারে সম্পূর্ণ রাজনীতি কাজ করছে। মানে আমি তোমাকে ইভেন আউটসাইড দি রিং থেকেও যদি বলি, জিটিএ কে নিয়ে যে প্রশ্নটা উঠেছে, গোর্খাল্যান্ডকে নিয়ে যে প্রশ্নটা উঠেছে, গোর্খাল্যান্ডের বিভিন্ন আলোচনা এবং তার প্রাসঙ্গিকতা বহুভাবে আলোচনা হয়েছে। প্রত্যক্ষ রাজনীতিতে আমরা 88 সালের গোর্খা পার্বত্য পরিষদ গঠন করা, তাকেও আমরা উইটনেস করেছি। আমরা জানি সেখানে কি অশান্তি, কি রক্তপাত, কিভাবে পরবর্তী সময় যেগুলো দেখা গেল, সেটা হচ্ছে ধরো আমরা ওখানে এসে যে জিটিএটা তৈরি হলো 18 তারিখ জুলাই মাস 2011, এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি একটা আপেক্ষিক অশান্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে এবং ওখানে পাওয়ার চাসল তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস অস্বীকার করে লাভ নেই যে ওখানে সাবট্রাইবকে ইভেন আইডেন্টিফাই করে তাদের জন্য বোর্ড তৈরি করে দেওয়াটাও কিন্তু রাজ্য সরকার করেছে। অ্যাট দি সেম টাইম আমরা যেটা বিশেষভাবে বলতে চাই সেটা হলো একটা ফেডারেল সিস্টেম অফ গভর্নেন্সে ইভেন কোথাও যদি অটোনমিও আনতে হয়, এখানে যে টাইপ কাটছে যে মিটিং গুলো করা হয়েছে, সেখানে তো খুব স্বাভাবিক এখানে রাজ্য সরকার একটা অন্যতম স্তম্ভ এবং তাদের ওপিনিয়নকে নিতে হবে। আমরা যেটা দেখলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে কিনা জানি না, 2026 খুব কাছে এবং সেখানে একটা বড় ডিজাস্টার হয়েছে। আমার মনে হয় এই ডিজাস্টারটাও একটা বড় কারণ, যেখানে বিজেপি যে শক্তি, সেই শক্তি সম্ভবত কাজ করতে পারেননি এবং সেখানে একটা হয়তো মাইলেজ বা একটা অ্যাডভান্টেজ ছিল গভর্নেন্সের, ওয়েস্ট বেঙ্গল গভর্নেন্সের। আমি জানি না মূলত যে জায়গাটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে গভর্নমেন্টকে কমপ্লিটলি অস্বীকার করে, রাজ্য সরকারকে কমপ্লিটলি অস্বীকার করে কিভাবে একটি সেট অফ গভর্নেন্স বা ইন্টারলিকুইটার তৈরি করা হয় এবং তার প্যারালাল
যে যে ড্রটা করা হবে, ইনফ্যাক্ট কিসের উপরে এটা করা হবে, কোন আলোচনার ভিত্তিতে করা হবে, এবং সেটা এই মুহূর্তে প্রয়োজনটা হলো কেন, সেখানকার এমপির ভূমিকা। একদমই, আমি আসবো আপনার কাছে চন্দন, আমি আসবো আপনার কাছে। আমি এখানে সৌম্যজিতের কাছে আসছি, যে সৌম্যজিৎ একজন আইনজীবী হিসেবে তোমার কি মনে হয় যে যে দাবি মুখ্যমন্ত্রী করছেন যে রাজ্যকে অন্ধকারে রেখে ইন্টারলোকিউটর নিয়োগ করা হয়েছে, যদি ত্রিপাক্ষিক চুক্তি আমরা দেখি যেখানে তিনটে স্টেক হোল্ডার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা, সেই সময় ডেফিনেটলি গোর্খা জনমুক্তি মোর্চা তার যে ভূমিকা ছিল এখন সেটা থেকে কিছুটা হলেও ডিফারেন্ট, কিন্তু এই তিন মেন স্টেক হোল্ডার, সেখানে দাঁড়িয়ে রাজ্যকে অন্ধকারে রেখে, রাজ্যকে না জানিয়ে, রাজ্যকে লুপে না নিয়ে বা রাজ্যের সঙ্গে আলোচনা না করে ইন্টারলোকিউটর নিয়োগ করা যায় টেকনিক্যালি? আমি টেকনিক্যাল জায়গাটা আসবো, কারণ এটা আলোচনা করতে গেলে আমাদের আর্টিকেল 370-র উপরে সুপ্রিম কোর্টের ভার্সনটাও কিন্তু একটু আলোচনা করতে হবে। কারণ সেই সময় আমাদের মনে করে দেখা দরকার যে সেই সময় কিন্তু এই ফেডারেলিজমের ওপরে একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে, যে ফেডারেল স্ট্রাকচারটার ওপরে। আমরা যদি যে পয়েন্টটাতে প্রথমেই হচ্ছে বললে যে এই যখন চুক্তিটি স্বাক্ষরিত হয়, এই অ্যাক্টটা আসে, এই অ্যাক্টটা হচ্ছে দ্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2011। এইটা হচ্ছে গেজেট পাবলিকেশন হয় 12ই মার্চ 2012-তে, এবং সেখানে লেখা থাকে এখানে whereas the objective is to establish an autonomous self-governing body to administer the region so that the socio-economic, infrastructural, educational, cultural and linguistic development is expedited and the ethnic identity of Gorkhas established, thereby achieving all-round development of the people of the region. এটা ছিল অবজেক্টিভ। এখানে এইটা যখন আমরা অবজেক্টিভটা পড়ছি, প্যারালাল আমরা আমাদের কনস্টিটিউশনের যদি ষষ্ঠ তফসিলটা দেখি, সেখানে কিন্তু হচ্ছে স্বশাসিত রাজ্য গঠন, স্থানীয় আইন প্রণয়ন বিভাগ ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা আছে। এটার কিন্তু কোনো লেজিসলেটিভ পাওয়ার্স নেই জিটিএ। সেইটা কিন্তু সেই সময় দেখা যায়, মানে ব্যাপারটা হচ্ছে যে একটা টিভি রিমোট দেওয়া হয়েছে কাউকে, তুমি ভলিউম আপ ডাউন করতে পারবে, চ্যানেল চেঞ্জ করতে পারবে না। এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছে একটা স্টেটের, আমরা দেখলাম স্টেটের থেকে একটা টুকরো আমি নিয়ে বার করে নেব, সেইখানে কিন্তু আমি স্টেটের কনকারেন্সটা তো অবশ্যই দরকার। এটা আমরা আর্টিকেল 370 জাজমেন্টের সময় সুপ্রিম কোর্ট আলোচনা করেছেন, কিন্তু এটা কোনো ফাইনালিটির জায়গাটা তো সেই সময় আসেনি। একটা জায়গা আমরা বুঝতে হবে যে অংশটাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই অংশটাকে নিয়ে যখন ডিসকাস করব, সেখানে তাদের কালচারাল লিঙ্গুইস্টিক আইডেন্টিটিটাকে করার উদ্দেশ্যে একটা আইন হয়েছিল। একটা কনস্টিটিউশনাল মডেলিটি, মাইনরিটি রাইটস এর দুটো পার্ট আমরা ডিল করছি। ডক্টর বি.আর. আম্বেদকর ক্লিয়ার মানে বলেছিলেন যে রাইটস আর প্রোটেক্টেড নট বাই ল বাট বাই সোশ্যাল এন্ড মরাল কনসেন্স অফ দি সোসাইটি। সেইখানে কিন্তু সিম্পল হচ্ছে যে জায়গাটাকে তিনজন একটা ট্রিপার্টাইট এগ্রিমেন্ট করলো, কিন্তু সেইটাকে ওয়ে ফরওয়ার্ড কি, দ্যাট স্ট্যান্ড স্টিল। আজকে ওয়ে ফরওয়ার্ড করতে গেলে সেখানে রাজ্যকে বাদ দিয়ে কোনো জায়গায় আলোচনা না করে সেটাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার আমাদের দেশের, এবং সেখানে একজন আজকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে উইদাউট দি কনসালটেশন। এবার সাবসিকুয়েন্টলি হচ্ছে আমরা যদি দেখি যে এটা ওয়ে হেড সেম ভাবে হচ্ছে প্রসিড করে উইথ দি জাজমেন্ট, যেরকম আর্টিকেল 370-তে লে ডাউন করা হয়েছে, তখন কিন্তু আবার সেই ফেডারেলিজমের উপরে কিন্তু আঘাত আনাবে। এটা খুব ভাইটাল পয়েন্ট, এটাই প্রশ্ন যে কোথাও কি এটা ফেডারেলিজমের উপর, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত নয়? আমি তোমাকে তো বললাম, আবারও বলছি যে তুমি যেটা বলছো যে ইন্টারলোকিউটর নিয়োগের এই সময়ের প্রয়োজন, এবং তুমি যেভাবে তার প্রোফাইল, যাকে নিয়োগ করা হয়েছে তার প্রোফাইল, সেটা সম্পর্কে বলে তুমি রেফারেন্স না, আমি ধরে নিলাম যে এই সময় দাঁড়িয়ে সেটা খুব জরুরি। রাজ্য কেন অন্ধকারে থাকে? না, আমি তোমাকে তো সেটাই বললাম যে ধরো যদি এটা কনস্টিটিউশন মেনে না হয়, সাংবিধানিক মেনে যদি না হয়, কেউ যদি জোর করে বা কিছু একটা করে, তাহলে তো রাজ্য সরকারের কাছে সে জায়গা আছে। সেটা তো পরের ব্যাপার, রাজ্য কোর্টে যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার, রাজ্য ঠিক করবে। 100% কনস্টিটিউশন মেনে হচ্ছে, আমরা সাধারণভাবে অ্যাপয়েন্ট করবে কোন জায়গায়, সেটা মানে সবকিছুতে যে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে হবে এরকম কোন জায়গায় কোথাও বলা নেই। যখন তোমার এখানকার স্টেট ইলেকশন কমিশনে যাকে খুশি বসে, কেউ আমাদেরকে জিজ্ঞেস করে নাকি, কারোর সাথে কথা বলে নাকি, যা খুশি করতে পারে। এই ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, হওয়ার পরে তো মমতা ব্যানার্জিকে তারাকে এখানে চলে আসতে হয়েছিল। চুক্তি আমি তো, তুমি যে ত্রিপাক্ষিক মানে চুক্তির সাক্ষী ছিলে, সেই সাক্ষী থাকার পরেও মমতা ব্যানার্জিকে তারা খেয়ে তো চলে আসতে হচ্ছিল, আমরা তো দেখেছি। সেটা
তার কারণ হচ্ছে সেটা মানে হয়নি, তোমার 100% সাকসেসফুলি সেই ত্রিপাক্ষিক চুক্তিটাকে উনি সবকিছু 100% করতে পারেনি। না না, এক সেকেন্ড, তাহলে কি প্রীতম, এক সেকেন্ড কৃষ্ণ, তাহলে কি তুমি আজকে কলকাতা টিভির স্টুডিওতে বসে ত্রিপাক্ষিক চুক্তিকে দায়িত্ব নিয়ে ডিনাউন্স করছো? একদম না। আমি ত্রিপাক্ষিক চুক্তির মধ্যেও যেটা বলা আছে, যে একটু আগে বলল লিঙ্গুইস্টিক থেকে শুরু কালচারাল থেকে সবকিছুতে তাদের মান্যতা দিতে হবে, ডেফিনেটলি পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি উঠেছে। ত্রিপাক্ষিক চুক্তির পরও একাধিকবার 2013, 2017 বারংবার সেখানে গোর্খাল্যান্ডের দাবি উঠেছে, অনির্দিষ্টকালের লাগাতার বন্ধ চলেছে। তার মানে ত্রিপাক্ষিক চুক্তি সেটা তো সেখানে খারিজ হয়ে যায় না। কেউ তো বলছে না। একটা ছোট্ট ব্রেক নেব, আমি এই প্রসঙ্গে আসবো, ছোট্ট একটা ব্রেক নেব, ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় আসার আগে একটু চোখ রাখবো প্রতিবেদনে। এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, তার আগে ফের গোর্খা তাস কেন্দ্রের। এবার গোর্খাদের দাবি দাওয়া খতিয়ে দেখতে একেবারে মধ্যস্থতাকারী নিয়োগ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর তার আগে কোনো আলোচনাই করা হলো না রাজ্যের সঙ্গে। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে আগাম আলোচনা ছাড়া কিভাবে এই মধ্যস্থতাকারী নিয়োগ করা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি লেখেন, একতরফাভাবে কেন্দ্রের এই নিয়োগ সংবিধানের স্বার্থের পরিপন্থী। জিটিএ এলাকার গোর্খা জনজাতির জন্য কোনো উদ্যোগ নিলে অবশ্যই রাজ্য সরকারকে জানিয়ে তা করা উচিত। পাহাড়ে কষ্টার্জিত শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই তা দরকার। স্পর্শকাতর বিষয়ে যদি কোনো একতরফা উদ্যোগ নেওয়া হয় তা ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলার পরিপন্থী হতে পারে। চিঠির শেষে তাই প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, দয়া করে বিষয়টি পুনর্বিবেচনা করুন এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে যে নিয়োগ করা হয়েছে তা প্রত্যাহার করুন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখতে ও কেন্দ্র রাজ্য পারস্পরিক সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক রাখতেই তা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পাহাড়ে গোর্খাদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে নিয়োগ করা হয়েছে রাজস্থান ক্যাডারের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা পঙ্কজ কুমার সিংকে। তিনি একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রীর মতে এই পদক্ষেপ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এতে পাহাড়ে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে দার্জিলিং। সুভাষ ঘিসিং থেকে বিমল গুরুং আন্দোলনে কেঁপে উঠেছে পাহাড় থেকে তরাই অঞ্চল। গোর্খা তাস খেলে বারবার পাহাড়ে ভোটে জিতেছে বিজেপি। এবারও কয়েক মাস আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন বিমল গুরুং থেকে রোশন গিরি। এলাকার সাংসদও তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ওই অঞ্চল যাতে ষষ্ঠ তফসিলের অধীনে আসতে পারে তা নিয়ে জল্পনা বাড়াচ্ছে বিজেপি। ইস্যু নিয়ে দিল্লিতে বসে আছেন বিমল গুরুং, রোশন গিরিরা। এই পরিস্থিতিতেই গোর্খা দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারী নিয়োগ বিজেপির চাল বলে মনে করছে রাজ্যের শাসক দল। কয়েক বছর ধরে পাহাড় শান্ত থাকার পর সেখানে যখন পর্যটকদের ঢল নেমেছে তখন হঠাৎ কেন বিষয়টি উস্কে দেওয়া হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলতে চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আর তাই ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাহাড়বাসী। কলকাতা টিভি। প্রীতম, আসলে যেভাবে তৃণমূল কংগ্রেস একটু একটু করে পাহাড়ে তাদের জমি তৈরি করছে গত কয়েক বছরে, এবং তোমরা 2009 থেকে সেখানে তোমাদের সাংসদ, এমনকি 2017 পরবর্তী সময়ে যখন বিমল গুরুং সহ এন্টায়ার গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব, যারা গুরুংপন্থী, তারা পাহাড় ছাড়া ছিলেন, সেই সময়ে দাঁড়িয়েও তোমরা তোমাদের সাংসদ পেয়েছো গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ তাদের সমর্থনে। কিন্তু এখন পরিস্থিতিটা বদল হচ্ছে, এই আশঙ্কাতেই কি গোর্খাল্যান্ডের ভাবাবেগটাকে কিছুটা উস্কে দিতে হচ্ছে? তাহলে বাকি সমতলের মানুষের কাছে সেটার এফেক্ট হবে না? এই গোর্খাল্যান্ডের দাবি, সেটার সম্পর্কে তোমাদের যে অবস্থান, সেটা আরও একবার তোমাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে যে তোমরা বাংলা বিরোধী কিনা, তোমরা বাংলা ভাগ করতে চাও কিনা। প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি ইন্টারলোকিউটর নিয়োগ হয়েছে, তারা সবার সাথে কথা বলবে, আদৌ কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে আমরা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর সাথে আছি। এবং দেখুন, এই পুজোর আগে যখন
আমাদের আসামে যেসব চা বাগান আছে সেখানে প্রত্যেকটা যে চা বাগানের যে শ্রমিক তাদের যেই টাকাটা দেওয়া হয় সেখানে এখানে পশ্চিমবঙ্গের কী অবস্থা আমরা সবাই জানি। তার জন্য সেখানে প্রায় 12 ঘন্টা বন্ধ হয়েছিল। সেই জন্য চা বাগানের আমি নাম করে বলতে পারি সেখানে বিজেপির সাংসদরা নেতাকর্মী আমরা সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। সিম্পল প্রশ্ন, তোমরা কি গোর্খাল্যান্ডের এক সেকেন্ড আবারও বলছি, প্রকটভাবে হয়তো নেই, কিন্তু গোর্খা সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ তারা গোর্খাল্যান্ডের দাবি তাদের মনে প্রচ্ছন্নভাবে রয়েছে। তোমরা কি বলতে চাইছো? তাদের যে চাওয়া পাওয়া সেটাকে অ্যাড্রেস করার কথা, তাহলে কি তোমরা গোর্খাল্যান্ডের দাবির একটা গাজরটা আবারও ঝুলিয়ে দিচ্ছ? গোর্খাল্যান্ডের গাজর তো এর আগেও তোমরা ঝুলিয়েছো। দেখুন, আজকে গোর্খাল্যান্ডের গাজর কে ঝুলিয়েছে না ঝুলিয়েছে সেটা আমরা জানি। 2011 আগে মমতা ব্যানার্জি কতবার গিয়ে ওখানে কি বলে এসেছেন তুমি যদি আর্কাইভ থেকে বার করে দেখাতে পারো, আমার মনে আছে, আমি তোমাকে দরকার হলে একটু সময় দিয়ে আমি তোমাকে ভিডিওগুলো দেখিয়ে দেবো উনি কাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে সেটা না, কথাটা হচ্ছে পৃথক রাজ্য হবে এই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য হবে এরকম ভাবে বিজেপির মুখপাত্র হিসাবে, বিজেপির সভাপতি হিসাবে, বিজেপির কোনো মুখপাত্র হিসেবে অফিসিয়ালি বলেছে তুমি কোনো জায়গায় কোনো আর্কাইভে দেখাতে পারবে না। আমি তো আমাকে বলছি এরকম তৃণমূলেরও প্রচুর লোক বলেছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। তোমার কান্তাপুরি থেকে শুরু করে সব রকম লোকজনকে এনে তোমরা এমএলএ করেছো। আমি তোমাকে বলছি ওখানে জিম্মি টিম্মি থেকে শুরু করে পুরনো লোকজন আছে, তারা এখন তৃণমূলের অনেক বড় বড় পদে আছে, তাদের তুমি সময় দিলে আমি তোমাকে ভিডিও বার করে দেখিয়ে দেবো। তারা শুধু গোর্খা না, ওখানে কোচবিহারও ভাগ করার কথা বলেছিল। তো যাই হোক, সেটার কথাতে আমি যাচ্ছি না। কিন্তু আজকে ইন্টারলোকিউটার একজনকে দিয়েছে, তা নিয়ে তোমরা সিঁদুরের মেঘ দেখতে শুরু করেছো, নিজেরা বলতে শুরু করেছো। মমতা ব্যানার্জি প্রচ্ছন্ন হুমকি দিয়ে দিয়েছে যে শান্ত পাহাড়কে অশান্ত করার চেষ্টা। আসলে যখন পাহাড়বাসীরা মরছে তখন উনি এখানে দেই দেই করে নাচছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এসছে এখন জ্ঞান দিতে। যখন আমরা ওখানে ডেভেলপমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, ডেভেলপমেন্টের চূড়ান্ত তোমার করছে, তার কারণ হচ্ছে ওখানে রেল থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে যেগুলো বহুদিনের দাবি সেগুলো একটার পর একটা যখন হয়ে যাচ্ছে, এবং যখন বারবার বলার পরেও আজকে আলিপুরদুয়ার থেকে শুরু করে তোমার জমি দিতে পারছে না আজকে নতুন এয়ারপোর্ট হওয়ার জন্য। তো আমরা সবাই জানি হাসিমারা ওখানে এয়ারপোর্ট সম্প্রসারণ করার জন্য, তখন উনি এই পলিটিক্স করছেন। যদি সংবিধান মেনে না হয় যান গিয়ে কোর্টে করুন। উনি কেন এটাকে পাবলিকলি করছেন, পাবলিকলি উস্কে দেওয়ার চেষ্টা করছেন, উস্কে দেওয়ার রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। তোমরা উস্কে দেওয়ার রাজনীতি করছো। প্রথম কথা চা বাগানের কথা বললো, ডাহা মিথ্যে কথা। আসামে চা বাগান নিয়ে মানুষের ক্ষোভ থাকতে পারে, পশ্চিমবাংলাতে নেই। এই ওদের অর্থমন্ত্রী সীতারামন 6-7টা অধিগ্রহণ করেছিলেন চা বাগান। কি অবস্থা হয়েছে আজকে চা সুন্দরী প্রকল্পে, সেখানকার মানুষকে ঘর দেওয়া থেকে শুরু করে তাদেরকে আটকাইনি। প্রীতম প্লিজ, বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলাতে যে বিজেপি স্বপ্নটা তাদেরকে দেখিয়েছিল, কেন্দ্র সরকার চা বাগান অধিগ্রহণ করেছিল, তারপরেও তাদেরকে অনাহারে মরার পরিস্থিতিতে এসেছিল। রাজ্য সরকার যদি পাশে না দাঁড়াতো অত্যন্ত এই গরিব মানুষগুলো দুর্দশায় পড়তো। আজকে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, তার জন্যে আলিপুরদুয়ার যেখানে 5টা বিধানসভার সিট আছে 5টাই বিজেপি জিতেছিল, সেখানে দেখছি তাদের বিধায়করা, তাদের সাংসদরা জনক্ষোভের মধ্যে পড়ছেন। তার কারণ হচ্ছে চা বাগানের পাশে দাঁড়িয়েছে। আমরা দুদিন আগে দেখলাম ওই আলিপুরদুয়ারেই শুভেন্দু অধিকারীর ত্রাণ সাধারণ মানুষ বর্জন করেছেন, যে আমরা দিদির চাল নেব, দিদির ডাল নেব, শুভেন্দু অধিকারীর চাই না। তো কোথায় হয়েছে? যেসব জায়গায় লক স্টক অ্যান্ড ব্যারেল, বিধানসভা হোক, লোকসভা হোক, আজকে পঞ্চায়েত স্তর, সব জায়গায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল। তো সুতরাং চা বাগানের মানুষের যে ক্ষোভ ছিল, যেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে বিজেপি ওখানে তাদেরকে ভুল বুঝিয়েছিল, সেই ক্ষোভটা এখন বিজেপিকে ফেস করতে হচ্ছে, বা রাজ্য সরকার কাজ করেছে। দ্বিতীয় হলো যেইগুলো ও পাহাড়ের কথা বলছে, আজকে পাহাড়ে ওদের বিধায়করা, ওদের সাংসদ এবং একটা অত্যন্ত অসভ্য সাংসদ যাকে দ্বিতীয়বার ওরা দার্জিলিংয়ে মনোনয়ন করেছে। প্রথম কথা, সে সেখানকার লোক নয়, মণিপুর থেকে তাকে আমদানি করেছে। চূড়ান্ত বাঙালি বিদ্বেষী একটা লোক, একবর্ণ বাংলা কথা বলতে গেলেই তার দাঁত মুখ খিচিয়ে ওঠে, সাংবাদিকদের দিকে তেড়ে যায়। আমরা এই চিত্র বারবার দেখেছি। বাঙালি বিদ্বেষী নয়, এ বিদ্বেষী, আগে কিচ্ছু নেই। আমার মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, আজকে পাহাড়ের লোকেরা দেখছে
সাংসদ নিয়ে বিধায়ক নিয়ে বিজেপি ভোকাট্টা। বিজেপির বিধায়করা কোনো ত্রাণ দেয়নি, মানুষের পাশে দাঁড়ায়নি, দুর্দশার সময় তাদের ফোন অব্দি তোলেনি। তাই জন্য আজকে মনোজ টিগ্গার মতো বিজেপির বিধায়ক সাংসদকে আজকে জনক্ষোভের মধ্যে তার পাড়াতে পড়তে হচ্ছে। আজকে শঙ্কর ঘোষকে তাড়া খেতে হচ্ছে, আজকে বিভিন্ন বিজেপির সাংসদ আজকে উন্নয়নের একটা এই কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছিল না 46টা না 49টা গাড়ি নিয়ে আমরা নাকি ঢুকেছি। মমতা ব্যানার্জি গাড়ির সংখ্যা আমরা দিয়ে দিয়েছি, শুভেন্দু অধিকারী নিজের ফেসবুকে দিয়েছে, আমরা দেখে নিই। অন্তত 50টা গাড়ি, 50টা গাড়ি। আরে ছবি ভিডিও, 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 46টা গাড়ি মমতা ব্যানার্জি। আসলে 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 এই যে ধরা পড়ে গেছে, এই যে তোমাকে বলে দিচ্ছি দিদি, তোমার কয়েকদিন আগে এই যে চা বাগানের তোমার বোনাস বন্ধ করে দিয়েছিল, সে পেশক, পান্নাম, কালেজ, সিংটাম, সেখানে আমরা প্রত্যেককে ওষুধ থেকে শুরু করে রেশন থেকে শুরু করে সব নিজেদের টাকা খরচা করে নিজেরা পৌঁছে দিয়েছি। থামতে বললে থামতে হবে, কৃষণও থামতে বললে থামতে হবে। আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা, আমরা এখানে তুতু ম্যায় দেখছি, কে পাহাড়ের বেশি বন্ধু, কে পাহাড়ের পাশে রয়েছে, কে কার জন্য পাহাড় হাসছে, এই সমস্ত কিছু শুনছি। বাট মাই পয়েন্ট ইজ, আসলে কি নির্বাচনের মুখে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের গাজরটাকে আবারও এই ইন্টারলোকিউটর নিয়োগের মাধ্যমে আলগাভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে? আমি আলগা শব্দটা ব্যবহার করবো না, আমার কাছে এটা ভেরি ডেঞ্জারাস মনে হয়। ইনফ্যাক্ট শুধুমাত্র ভোট ব্যাংকে সামনে রেখে বা একটা ভোটকে কেন্দ্র করে, এবং ওটা অবশ্যই একটা ভোট ব্যাংকের রাজনীতি, এবং সেখানের এই ইকুয়েশনটা সম্পূর্ণ রকম ভাবে একটা রাজ্য সরকার, দেখো রাজ্য সরকারটা আমারও হতে পারে, ইনফ্যাক্ট একটা রাজ্য সরকার ইন দ্য ফেডারেল সিস্টেম তাকে অস্বীকার করে যেভাবে ইন্টারলিকুয়েটর তৈরি করা বলতে দাও। উনি প্রীতম, তুমি সেদিন বাইরে ছিলে, তুমি জানো যে কালি তুমি বাইরে ছিলে, তুমি জানো যে ভেতর থেকে বললে অসুবিধা হয়। আজকে চন্দনদা আসছেন, রাস্তায় আছেন, আজকে বলতে দাও। তুমি নিশ্চয়ই তো আমি যেটা তোমাকে ভুক্তভোগী। তুমি মৌপি, আমি তোমাকে বারবার যে প্রসঙ্গটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে কোনো প্রশ্ন ছিল না, ইন্টারলিকুয়েটর রিক্রুটেড হতেই পারেন, অ্যাপয়েন্টেড হতেই পারেন, তিনি নেগোশিয়েট করতেই পারেন, কিন্তু তার একটা এজেন্ডা থাকবে, সেই এজেন্ডার অ্যাপ্রুভড হবে এবং রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে সেখানে, সাজেশন থাকবে সেখানে। এটাই তো স্বাভাবিক, এটা তো অন্যথা কোথাও হয়নি। তাহলে এখানে কি আজকে যে এক্সাম্পলটা প্রীতম একটু আগে তুলছিল কোকরাঝাড়ের, ইনফ্যাক্ট বোডোল্যান্ডের, সেই বোডোল্যান্ডের ক্ষেত্রে কি হয়েছে, সেখানে ইন্টারলিকুয়েটর ছিল, সেখানে আসাম গভর্নমেন্ট ছিল এবং সেখানে কেন্দ্রীয় সরকার ছিল। চন্দনদা, আমার এখানে একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড চন্দনদা, আমার প্রশ্ন আছে যে ডেফিনেটলি পাহাড়ে, আমি আগেও যেটা বললাম যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও 2013 সালে আমরা ব্যাপকভাবে অশান্ত হতে দেখেছি পাহাড়কে। লাগাতার সেখানে আন্দোলন চলেছে, লাগাতার অনির্দিষ্টকালের ধর্মঘট চলেছে। 2017-তে একইভাবে আমরা দেখেছি যে দীর্ঘতম যে আন্দোলন, দীর্ঘতম যে স্ট্রাইক, সেটা সেখানে চলেছে। সেই সময় আর এই সময় একটা আপাত স্থিতাবস্থা বজায় রয়েছে পাহাড়ে, এটা বলার অপেক্ষা রাখে না। গত 5 বছরে নতুন করে গোর্খাল্যান্ডের দাবি মানুষ রাস্তায় নেমে করছেন এমনটা দেখা যায় না, এটা স্থিতাবস্থা বজায় রয়েছে। এক সেকেন্ড, প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সেখানে একটা আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, একটা আমরা সেখানে স্থিতাবস্থার ইঙ্গিত পাচ্ছি। সেই সময় দাঁড়িয়ে এই ইন্টারলোকিউটর নিয়োগ, ঠিক এই যে টাইমিংটা, এই টাইমিংটা কতটা মৌপিয়া, আমি এক্স্যাক্টলি ঠিক এই কথাটাই বলেছি একেবারে শুরুতে তোমার এই প্রশ্নতে, যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে একটা সার্টেন একটা পিসফুল অ্যাটমসফিয়ার, অস্বীকার করে তো লাভ নেই, সেরকম একটি জায়গাতে রাজ্য সরকারকে অস্বীকার করে এখানে যখন ইন্টারলিকুয়েটর নিয়োগ করা হয়, তখন একটা প্রশ্ন এসে যায়, যেহেতু 2026-এর নির্বাচনটা সামনে, তোমার এই মুহূর্তে যদি টেনশন বা ডেমিশন করবার প্রশ্ন না থাকে, নতুন ভাবে টেনশন তৈরি হয়নি এমন একটা সিচুয়েশন থাকে, তাহলে একটি মাত্র কারণ তোমার চোখের সামনে থাকবে, সেটা হলো 2026-এর নির্বাচন এবং সেই নির্বাচনকে ম্যানিপুলেট করা, এবং সেটাই করা হচ্ছে। এটা নিয়ে আর নতুন ভাবে কোনো সন্দেহ নেই, কারণ যদি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকারের সাথে আলোচনা করলেই মিটে যেত, ইন্টারলিকুয়েটর কাজ করতেন। আরেকটি কথা আমি এখানে বলে শেষ করব,
এটা তুমি এডিশন, ঠিক যে মুহূর্তে একটা বিপর্যয় ঘটলো ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিং এর মানুষ, সেখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রশ্ন আসবে, আমরা আলোচনাও করেছি, সেখানে দাঁড়িয়ে হঠাৎ একটা ডিভাইসিভ রাজনীতি, এটা তোমার মনে হচ্ছে না নতুন ভাবে একটা? আমি এখানে সৌম্যজিতের কাছে আসবো। সৌম্যজিৎ, আমরা যদি দেখি যে এই পাহাড়ের মানুষের ইমোশন, সেটাকে কোথাও ভোট বাক্স অবধি টেনে নিয়ে যাওয়ার প্রবণতা, এটা প্রকটভাবে হোক প্রচ্ছন্নভাবে হোক, এই খেলাটা, এই চেষ্টাটা, এটা তো দীর্ঘদিন ধরে চলছে। যেভাবে আমি বললাম যে 2009 থেকে যেরকম বিজেপি সাংসদ পাচ্ছে এই গোর্খাল্যান্ডের গাজর ঝুলিয়ে, আবার আমরা মদন তামাং হত্যাকাণ্ড হোক, অমিতাভ মালিক হত্যাকাণ্ড হোক, আমরা দেখেছি এই তাতে যারা অভিযুক্ত, এই বিমল গুরুং, রোশনগিরিদের কখনো তেড়ে ধরার চেষ্টা করা হয়, কখনো ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়, কখনো তাদের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত ধারায় অভিযোগ আনা হয়, তারা পাহাড় ছাড়া হয়ে যায়। আবারও সেই বিমল গুরুংরা নিরাপদে কলকাতায় আত্মপ্রকাশ করে তারা রাজ্য সরকারের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থা ব্যক্ত করে। কোথাও দাঁড়িয়ে কি এই যে পাহাড়ের ভাবাবেগকে কেন্দ্র করে, পাহাড়ে একটি লোকসভা আসন এবং 3টি বিধানসভা আসন, এবং ডেফিনেটলি তরাই ডুয়ার্সে সেখানে কিছু জায়গায় গোর্খা ভোট, সেটা ফ্যাক্টর, সেই আসনগুলোর উপর নজর রেখে এটা আর কতদিন ধরে আমাদের দেখতে হবে? এটার কারণ হচ্ছে মৌপিয়া, প্রথম কথা হচ্ছে এই যে ত্রিপাক্ষিক চুক্তিটা না, এই ত্রিপাক্ষিক চুক্তিটা যে সিম্পল কারোর উপর বাইন্ডিং নয়, এর কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। এটা শুধু জিটিএটা আসলো, আমি ওই জন্যই বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ, এক্সিকিউটিভ, ফাইন্যান্সিয়াল পাওয়ার দেওয়া হলো জিটিএ কে, জিটিএর কিন্তু কোনো লেজিসলেটিভ পাওয়ার নেই। তার আগে 8এর দশকের শেষে যে ডিজিএইচসি হয়েছিল, সেই ডিজিএইচসি তারও যে ফাঁকফোকর ছিল, সেটাও তো পরবর্তীকালে লক্ষ্য করা গেছে, সেখানেও তো আপাতস্থিতাবস্থা ছিল। কিন্তু আমরা আবার 2008-এ খুব সামান্য একটা প্রশান্ত তামাং, তিনি ইন্ডিয়ান আইডলে তিনি অংশগ্রহণ করছেন, এবং সেই সময় দাঁড়িয়ে একজন রেডিও জকি, যার অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটা মন্তব্য, তাকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতি পুরো বদলে গেল। এই বিমল গুরুংদের উত্থান আমরা দেখেছি। এবং সেই জন্যই আজকে কিন্তু এই যে ত্রিপাক্ষিক চুক্তি মানে কি, যেখানে 3জন পার্টি আছে তারা 3জনের ক্ষেত্রেই তো বাইন্ডিং হওয়া উচিত। আজকে যখন হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের কোনো আলোচনা নেই, আমি কনকারেন্স ছেড়ে দিলাম, আলোচনা নেই, সেটা তার মানে তো ওই ত্রিপাক্ষিক চুক্তিটাকেই আলটিমেটলি হচ্ছে এটা ভায়োলেট করার আমার এন্টার রাইট আছে। মানে এটা এত সহজে বোধহয় আমরা নেটফ্লিক্সের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি না, যত সহজে এটা হচ্ছে বাইপাস করে বেরিয়ে যাওয়া যাচ্ছে। এই যে পাহাড়ের মানুষদের লেজিসলেটিভ পাওয়ারটা নেই, আজকে তারা হচ্ছে আমার বাড়ির রান্নাঘরে রান্না করবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু মেনুটা আমি ঠিক করে দেবো, তারা তাদের ইচ্ছে মতো কিছু চলবে না। এই জায়গাটা থেকে আলটিমেটলি এত বছর ধরে কোনো প্রপার শেপে আসেনি, এবার সেই জায়গায় শেপে আনতে গেলেও আজকে যদি এটাও মনে রাখতে হবে, এটা যখন আমরা বলছি যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল হয়েছিল বা পরবর্তীকালে এই জিটিএ হয়েছিল, সেই সময় যে অশান্ত পরিস্থিতি, সেটাকে নিয়ন্ত্রণ, এবং যেখানে দাঁড়িয়ে এক এবং একমাত্র ইস্যু ছিল পৃথক রাজ্যের দাবি, সে পৃথক রাজ্যের দাবিকে তো অ্যাড্রেস করা যায় না, বাংলা তো ভাগ করতে দেওয়া যায় না, সেটা বাম আমলের ডিজিএইচসি হোক বা সেটা তৃণমূলের আমলের জিটিএ হোক। সেখানে দাঁড়িয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট পসিবল সলিউশন আর কি হতে পারতো? বেস্ট পসিবল আজকে তো জিটিএ হয়নি, স্থিতাবস্থার মধ্যে দাঁড়িয়ে তো জিটিএ হয়নি। বাট টাইম টু টাইম আমি ওইটাই আসছি, কনস্টিটিউশনাল কোথাও মান্যতা বা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট টু দ্যাট এগ্রিমেন্ট বা সেগুলোতে কিন্তু করা হয়নি যা জায়গায় দাঁড়িয়েছিল। কারণ আজকে যখন আমি আবারও আসছি, যখন হচ্ছে জাস্টিস রবীন্দ্র ভট্ট যখন আর্টিকেল 370 জাজমেন্টের উপরে অ্যানালিসিস করছিলেন, উনি কিন্তু বলছিলেন যে আমরা কিন্তু কনস্টিটিউশনে যাই থাকুক, কন্টেম্পোরারি সিচুয়েশন অনুযায়ী সেই জায়গাকার যে সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অ্যানালাইজ করেন, তাহলে সময় ক্ষেত্রে এটা রিঅ্যানালিসিস দরকার ছিল, এবং সেখানে কিন্তু 3জনেরই সমান কন্ট্রিবিউশন অফ ওপিনিয়ন দরকার। এখানে ইউনিল্যাটারালি কেউ একজন সিঙ্গেল হ্যান্ডেডলি কাজ করতে বা এগিয়ে গিয়ে সেখানে ডিসিশন নিলেই হচ্ছে আজকে ব্যালেন্সটা হারাবে। আমি আবারও বলছি, যেটা প্রথম থেকে বলছি, আলটিমেটলি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সব থেকে বড় কথা হচ্ছে সহযোগী যুক্তরাষ্ট্রীয় যে চেতনাটা আছে সেইটার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হয়ে যাচ্ছে
হচ্ছে, তাই জন্যই কিন্তু এই বিতর্কটা আবার একদম শেষে আমি খুব সংক্ষেপে প্রীতমের কাছে আসবো। আমি যে জায়গাটা আগেও তুলেছিলাম যে প্রীতম, তৃণমূল কংগ্রেসের কাছে তো এটা একটা বড় হাতিয়ার হতে পারে যে আবারও তো একই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচারের ইস্যু হচ্ছে যে তোমরা বাংলা বিরোধী, সেখানে দাঁড়িয়ে আবারও বাংলা ভাগ, আবারও গোর্খাল্যান্ডের ইস্যু, সেই ইস্যুটাকে ফোরফ্রন্টে এনে দেওয়া। আজকে প্রথম যে যখন চন্দনদা বলছিলেন না যে আপনার ফেডারেল স্ট্রাকচারের কথা, যেই কংগ্রেস গভর্নমেন্ট এতগুলো গভর্নমেন্ট ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন করেছিল, তার সাথে ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু ওনার কথাতে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে ইন্টারলোকিউটর নিয়োগ করা মানেই যে নতুন করে রাজ্য থেকে ভাগ করে অন্য কিছু তৈরি করা, সেটা নয়। ওটা ওনার কথাতে প্রমাণিত হয়ে গেল যে আমরা বলার চেষ্টা করছি। কোনো মধ্যস্থতাকারী সে একজন বসবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একজন সদস্য অফিসিয়ালি একজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তিনি সবার সাথে বসে কথা বলে যার যে দাবি এবং ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সবাই মিলে কথা হবে, এবং ওখানকার যে মানুষ, সেই মানুষ যেটাতে খুশি হবে, যে মানুষ যেভাবে উন্নতি হবে সেটা কাজ করা হবে। সেটা মানেই যে তোমার রাজ্যকে ভাগ করা সেটা নয়। সেটা চন্দনদার কথা, আমার কথা এবং কংগ্রেসের কথাতেই প্রমাণিত হলো যে সেটা নয়। কংগ্রেসের আগে যেগুলো করে গেছিলো নর্থ ইস্টে, তোমার ডিমা হাসান, আমি এর আগেও বলেছি, কার্বি আংলা থেকে শুরু করে তোমার কোকরাঝাড়, সবকটা জায়গায় বোমা গুল্লি বন্দুক চলতো, এখান থেকে ট্রেন যেতে ভয় পেত যে কখন বোম দিয়ে উড়ে দেবে কামরূপের ট্রেন। তো এখন সেটা নেই, এখন কোথাও নেই। তো সুতরাং আজকে আমরা যখন ওখানে ট্রেনে যাই, ওখানে ট্রেন না আসতে করে দেওয়া হয়, না ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এটা লাস্ট 10 বছরে একটাও হয়নি, এই ইনস্ট্যান্স দেখাতে পারবে না। তো সুতরাং এই যেগুলো ভারতীয় জনতা পার্টি করে, প্রত্যেকটা ভারতীয় জনতাদের কথা ভেবে করে, এবং ভারতীয়দের তোমার প্রত্যেকটা বাঙালিদের জন্যই করছে। এবং এটাকে নিয়ে মমতা ব্যানার্জি আজকে চিঠি দিয়ে উস্কে দিয়েছেন যে ওখানে একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি করা। আজকে উনি যদি বাঙালিদের কথা ভাবতেন, যখন ওখানে পাহাড়বাসী নর্থ বেঙ্গলের লোকজন মরছিলেন, তখন এখানে উনি ধেই ধেই করে নাচছিলেন। এখন ব্যাপারটা কি হচ্ছে যে বিজেপি এখন একটা তথ্য দিক যে জিটিএ এর মধ্যে যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের কথা আমরা বলি, তাতে তো দুটো মানে রাজ্য সরকার এবং জিটিএ এর মধ্যে স্বাক্ষরকারীকে গ্যারান্টার করছে কেন্দ্র সরকার। তার মানে অনেক আশ্বাসন দিচ্ছে যে এই বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যে এই ফান্ড মোবিলাইজিং ক্ষেত্রে গ্যারেন্টার হবে কেন্দ্র সরকার। ওরা বলুক যে এই যে আমরা কিছুদিন আগে যে বন্যা এলো, যে আমরা ল্যান্ডস্লাইড দেখলাম, ওখানে বিপর্যয় দেখলাম, সেইখানে কেন্দ্র সরকার, মোদী সরকার, বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং জিটিএ কে কত টাকা এর মোকাবিলার জন্য বরাদ্দ করেছে বলুন। এতদিন হয়ে গেছে, কত টাকা বরাদ্দ করেছে বলুক বিজেপির প্রতিনিধি। তোমার আজকে প্রায় 1,500 কোটি টাকা, এটা বলুক এইটাতে কত বরাদ্দ করেছো। রাজ্য সরকার দিয়েছিল জিরো 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 জিরো। এইসব বাজে কথা, এইসব বাজে কথা বলুক, প্রেস কনফারেন্স করে বলুক, প্রেস কনফারেন্স করে বলুক এইসব বাজে কথা বলছে। একটা পয়সা দেয়নি, এক সেকেন্ড প্রত্যেক বাড়িতে জল যাচ্ছে, জিটিএ কেলেঙ্কারি, জিটিএ কেলেঙ্কারি, আস্তে আস্তে কৃষণ জিটিএ কে কার্যকরী এবং দীর্ঘমেয়াদে কার্যকরী করার ক্ষেত্রে তোমাদেরও কতটা সদিচ্ছা, কতটা আন্তরিকতা, নাকি কোনোভাবে যখন বিমল গুরুং তিনি জিটিএর চিফ এক্সিকিউটিভ, তখন তাকে নিয়ন্ত্রণে রাখা, তাকে বলতে দাও না প্রীতম, তাকে খোলা ছুট দিয়ে রাখা, বা বিনয় তামাং তিনি যখন শিবির বদল করে এসে তিনি জিটিএর দায়িত্বে, তখন তাকে খোলা ছুট দিয়ে রাখা, যে কারণে অডিট হয়নি বছরের পর বছর। সেই দায়িত্ব কি তোমরা অস্বীকার করতে পারো? না, ফার্স্ট অফ অল বলি, পলিটিক্যাল লিডারশিপ আমরা চুজ করতে পারি না। যা পলিটিক্যাল লিডারশিপ লোকাল মানুষের ভোটে সমর্থনে এগিয়ে আসবে, তাদের সাথেই আমাদের কাজ করতে হবে। আমাদের দায়িত্ব না লোকাল মানুষের পলিটিক্যাল লিডারশিপ চুজ করে দেওয়া। আমরা ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি, যারা মানুষের ভোটে ইলেক্টেড হয়ে আছে তাদের সাথেই আমাদের কাজ করতে হবে। 2017 অক্টোবরে বিনয় তামাং তিনি কিভাবে নবান্নে এসে বৈঠক করেছিলেন এবং কিভাবে জিটিএর হাত বদল হয়েছিল 2017 ওই এক সেকেন্ড সেটা তুমি একবার দেখে নাও। আমি তো এটাই বলছি যে আজকে বিজেপির কাজটা কি, কেন্দ্র সরকার পাহাড়ের যে পরিস্থিতি, পাহাড়ের যে রাজনীতি, তার দিকে নজর, এবং যে কারণে এই ইন্টারলোকিউটর নিয়োগ, মুখ্যমন্ত্রীর এই চিঠির পর প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সাড়া আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।